নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টির পর একটু রোদ উঠেছে, খুব আরাম লাগছে। আর আমি যে জামাটা এখন পরে আছি সেটা কিন্তু শুকনো, কিন্তু গায়ে দেওয়ার পর পর মনে হচ্ছিল ভেজা, এতটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। মানে সে অবস্থাতেই ওগুলো পাট করে ঢোকানো হয়েছে। কী হলো, দমকল কেন এত জোর? আরে বাপরে, বিশাল বড় দমকলের গাড়ি আসছে কেন? কি হলো আবার? আওয়াজটা শুনলেই আমার ভয় করে। ও, এদিকে এদিকে কোথায় লেগেছে আগুন? এই যে সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। বাবা, কি হয়ে গেল? কেউ কিছু বুঝতে পারছে না কিন্তু। এখানে জটলাটা শুনে দেখে বুঝতে পারছি যে কেউ কিছু বুঝতে পারছে না। তবে একটা জিনিস হয়েছে বন্ধুরা, জানেন, কালকে ছিল এই যে এই পুঁয়ের ডালটা ছোট্ট, কাল না পরশু, আজকে দেখুন সেটা এখানে চলে এসেছে। আরে বাপ রে বাপ, বৃষ্টি হলে এগুলো হবে। আর এই যে নিচে আমাদের এত সাদা কালো কালো মাটি দেখা যাচ্ছে, কিছুদিনের মধ্যে এগুলোতে এই বৃষ্টির জল পড়েছে না, যত বীজ যত যা কিছু ছিল সব উঠে, এটা 7 দিনের মধ্যে দেখবেন সবজির গালচা পড়ে গেছে। এখন এই সময়টাই হয় মুশকিল। সেটা হচ্ছে যে আমাদের শহীদুরকে নেওয়া হবে, শহীদুর এসে আগাছার সাথে ভালো ভালো গাছগুলোকে হয়তো বা তুলে দেবে। এই সময়টাই হবে মুশকিল। বাবাকে বলে দিতে হবে যে যেদিনকে শহীদুর আসবে তার আগের দিন কিন্তু আমাকে খবর দেবেন, আমি ওই গাছগুলোর ধারে একটা কিছু ব্যবস্থা করে দেবো। আর ঘেরা না লাগালে শহীদুর তুলে দেবে, 100% তুলে দেবে। আমার ব্রনফিলসিও তুলে দেবে, আর ইয়েলো ট্রাম্পেট ভাইনও তুলে দেবে, অরেঞ্জ ট্রাম্পেট ভাইন, সরি। গাছগুলোতে জল লাগবে, ঝুলে গেছে। এদিকে গণেশ দা এসছে, গণেশ দা এই মাত্র ঢুকলেন, কাজ করতে শুরু করেছে। আমি একটু বাজার যাব আজকে, বুধিসত্ত্ববাবু বাড়ি আছেন, দেখি ওনাকে একটু পাঠানো যায় কিনা বাজারে, নাহলে আমিই চলে যাব। কমপ্লিট হয়ে গেল মগ, ওই যে উত্তম মগ দিয়ে দিলাম, কারণ বৃষ্টিতে, ছাটের বৃষ্টিতে তো এখন বারান্দা ধুয়েই যাচ্ছে, এখন শুধু টবে জল দেওয়া দরকার আছে। আজকে আমি বানিয়ে দিচ্ছি চাইনিজ স্টাইলে দিসানোর পাস্তা। দিসানোর তো পাস্তা 100% দুরুম হুইট দিয়ে তৈরি, খুব ভালো প্রোটিনের সোর্স আছে এতে, একদম ময়দা ফ্রি, কোলেস্টেরলও ফ্রি। হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্সের সাথে সাথে স্যালাডের জন্য কিন্তু একদম পারফেক্ট। ট্রান্স ফ্যাট একদমই নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে একদম ফ্রি, 100% ভেজিটেরিয়ান। তবে আপনি আমিষ করেও বানাতে পারেন। আর শেপ আর সাইজ এতটাই পারফেক্ট যে যে কোনো সস বা মশলা এর ভেতর অনায়াসে ঢুকে যায় আর খেতে দারুণ হয়। সার্ভ করেছিলাম, মেয়ে আমার তো একেবারে পারলে বাটিটা শুদ্ধ খেয়ে নেয়। বাচ্চারা যেমন টিফিনেও নিয়ে যাবে, তেমন বড়রাও টিফিনে নিয়ে গিয়ে খুব আনন্দ করে খাবে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, কিনুন এবং এনজয় করুন। বরটাকে বললাম, যাবে নাকি গো? তার নাকি আজকে ভারী কাজ আছে, সেই জন্য সে যাবে না। তো যদিও এখন একটু রাগ দেখাচ্ছি, কিন্তু ওটা কপট রাগ, খুব একটা সিরিয়াসলি নেবেন না এই ব্যাপারগুলোকে। তবে এটাও ঠিক, গণেশদা কাজ করছে এখন, এরকমভাবে ফেলে রেখে যাওয়া যাবে না। যাই হোক, এরপর নিচে যখন গেলাম, তারপর পুরো মেজাজটা সম্পূর্ণ বদলে গেল। আমি ওপর থেকে নিচে ধরুন মিনিট 20 মতো ছিলাম, তারপরে প্রচণ্ড মাথা গরম হয়ে গেল আমার একটা ব্যাপারে, রাগারাগি হলো আমার শ্বশুরমশার সাথে। তারপর এই যে এভাবে করে যাচ্ছি, একটা টোটো পাস করলো, তখন ওইটা যদি না ধরে নিতাম, মানে ওটা যদি ধরে নিতাম তাহলে এতটা সমস্যা হতো না। কি হয়েছে সেটা পরে বলবো আপনাদের। তবে যেটা হয়েছে সেটা কিন্তু বেশ বাড়াবাড়ি হয়েছে আর কি, আমার শারীরিকভাবে আর কি। আমি জানি না কেন এতটা কষ্ট হলো আজকে, আমার শরীর সিগন্যাল দিচ্ছে আমাকে, জানি না। আর তাছাড়াও মানে এত উত্তেজিত হয়ে পড়েছিলাম আজকে যে আর কি বলবো। তো যাই হোক, তারপরে আমি ডিটেলে বরং সবার শেষে আপনাদের এই ঘটনাটা বলবো আজকে কি হয়েছিল। আমার মনে হচ্ছিল একটা সময় যে আমি বোধহয় পড়ে যাব আর কি, পড়ে যাব, মানে আরও কী কী যে হবে সেগুলো যাই হোক পরে বলছি আপনাদের। তো বাড়ি এলাম অনেকক্ষণ পরের ভিডিও, কিন্তু এটা প্রায় ধরুন আমি বাড়িতে আসার পর 30-40 মিনিট কিছুই করতে পারিনি, চুপচাপ বসেছিলাম। তারপরে অনেকক্ষণ পরে আবার যখন এখানে এলাম, তখন এই গণেশদা তার কাজটা প্রায় শেষ করে ফেলেছেন। আসলে গণেশদা না এই ধরনের কাজ খুব একটা করে না, তো এই মিলিয়ে মিলিয়ে কাজ করতে গণেশদা অনেকটা সময় লাগলো। তো যাই হোক, তারপর হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর আমি গণেশদাকে বললাম এই কাজটাই শুধু বাকি আছে। এখানে ওই যে 7টা ঘোড়ার যে একটা ছবি ছিল, সেটা না আমি অস্থায়ীভাবে লাগিয়েছিলাম, সেটা পড়ে গেছিলো। তো ওটা একদম আজকে পেরেক দিয়ে পুরোপুরি গেঁথে দেওয়া হলো এবং কাজটা ভালোই হয়েছে। তো সর্বসাকুল্যে তারপর এই কাজগুলো আমাকেই করতে হলো, কারণ কোন বই থাকবে, কিভাবে কোন অ্যাঙ্গেলে থাকতে হবে
সেগুলো কিন্তু আমি ডিসাইড করেছি, কিন্তু এই দুটো জিনিস আমার খুব একটা ভালো লাগছে না। সবাইকেই ডেকে ডেকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, সবাই বলছে খুবই ভালো হয়েছে। এই জায়গাটাতে আমার ওই ডিক্লাটার করার ফলে অনেকগুলো বই ছিল, সেখানে এই বই কটা যে এসেছে, নেহাত কম বই নয়, কিন্তু জিনিসটা দেখতে সরু হলে কি হবে, অনেকটাই বই ধরেছে এবং জিনিসটা দেখতে ভালো হয়েছে। এবং আমার মেয়েও খুব ভালো আমাকে বলল যে মা ভালোই লাগছে, তবে এইখানে খুব বেশি জিনিসপত্র কিন্তু আমি দেবো না, তবে আর্টিফিশিয়াল গাছ কিন্তু এখানে মোটেই ভালো লাগছে না। এই জায়গাটা কিন্তু একদম মানে অরিজিনাল প্ল্যান্টই এই জায়গাটা কিন্তু ডিমান্ড করছে। তো আলপনাদিকে আমি বললাম যে আলপনাদি একটু এই জায়গাটাতে আমি আবার ওই গাঁদা গাছগুলো তুলে দিয়েছি, তুলে দিয়ে আমি জবা গাছ নিয়ে এসেছি, কারণ জবার সিজন প্রায় চলে এসেছে। তো একটু আলাদা করে রাখা হলো এই গাছটা, কারণ এটাতে মিলিবাগ হয়েছে, এটাকে একটু ট্রিটমেন্ট করতে হবে। আর এখন দুজন মিলে যে গাছটা টানাটানি করছে, সে গাছটা কি জানেন তো, সে গাছটা হচ্ছে লাকি বাম্বু গাছ। ওই যে ছোট ছোট করে থাকে না সুদৃশ্য কাঁচের জারে, সেখান থেকে একটা একটা করে ওই ডাল মতো পচে যাচ্ছিল জল বদলে রাখার পরেও। আমি না র্যান্ডম একটা টবের মধ্যে পুঁতে দিয়েছিলাম বাড়ির, সে দেখুন সেই গাছটা কি চমৎকার বড় হয়ে গেছে। তো পজিশনটা চেঞ্জ করলাম একটু, মনে হচ্ছে যেন এখন যে পজিশনে রেখেছি সেটাই বেশি ভালো লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কোনো আর্টিফিশিয়াল জিনিসপত্র রাখা যাবে না, এই জায়গাটাতে কিন্তু অরিজিনাল গাছই রাখতে হবে। এইটাকে যদি নিচে নিয়ে যেতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। তো এটা এমন ভারী যেটা আমি ওইখান থেকে এইটুকু নিয়ে আসতে এর হাঁসফাঁস অবস্থা হয়ে গেছে। আর ইয়েটা খুব সুন্দর সুদৃশ্য, কিন্তু ওই গাছটা অনেক বুড়ো হয়ে গেছে, মানে এত কাটা পড়েছে না যে এটার খুব একটা শোভার বাকি নেই। তো যদি এটা গাছটাকে তুলে নিয়ে তারপরে অন্য কোথাও একটা প্রতিস্থাপন করে তবে নতুন লাগানো যায়, তাহলে হয়তো এটা ব্যবহার করা যাবে। কিন্তু এত তামঝামের থেকে আমার মনে একটা কিনে নিয়ে এসে নতুন একটা এরিকাপাম ওখানে লাগিয়ে দিলেই ভালো হয়। ওই জায়গাটা না ন্যাচারাল গাছই ডিমান্ড করছে, ওখানে আর্টিফিশিয়াল গাছগুলো ভালো লাগছে না। আর আমার পদ্ম গাছে জল পড়ে না বেশ কয়েকদিন, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু জলটা কমে গেছে। এই যে দেখুন কতখানা জল কমে গেছে, বিশেষত এটা। আর এরপরে যখন জল দেবো তার সপ্তাহখানেকের মধ্যে এটাতে যেহেতু পাতা বড় হয়ে গেছে, অবশ্য থাকুক আরও কটা স্ট্যান্ডিং লিভ আসুক তারপর। কিন্তু এবারে আমেরিকা মিলিয়ে আমার খুব একটা ভালো হচ্ছে না। অবশ্য রানারগুলো একটু উইক ছিল, আর গাছটা তো খুব বেশি দিন আগের নয়, যার ফলে খুব একটা মোটা ইয়ে ছিল না, টিউবার বা রানার ছিল না, যার ফলে একটু টাইম লাগছে। ঠিক আছে, হয়ে যাবে। জল দিলেই ভালো হতো, আজকে দিয়ে দিলেও হতো, কিন্তু একেবারেই স্নান করে ফেলেছি তো আর এই কাদা বাদা ঘাটতে ইচ্ছা করছে না। এই জায়গা থেকে আজকে অনেকগুলো গাছ তো বারান্দায় নিয়ে যাওয়া হলো, যার ফলেতে এই জায়গাটা খালি খালি হয়ে গেছে। তবে আমি ওই কর্নারটাতে বলেছি একটা ইয়ে লাগাতে, তুলসী টব আছে দুখানা, সে একটা তুলসী টব লাগাতে। একজন দেখছিলাম যে লিখেছেন যে শমী গাছ চেনেন না, এই যে এটা আমার বারান্দায় ছিল, এই যে এটা হচ্ছে শমী গাছ, এইরকম ঝিরিঝিরি পাতা হয়, ঠিক আছে, এটা ছেটে দেওয়া হয়েছে যাতে করে গাছটা একটু ভালো হয়। এটা একটু বড় টবে দিতে হবে, এই ছোটো টবে নয়। তা এটাই হচ্ছে শমী গাছ। শমী গাছ একটা বাড়িতে রাখাটা খুবই শুভ বলে মনে করা হয়। মহাদেবের গাছ, মহাদেব অত্যন্ত তুষ্ট হন এরকম মনে করা হয়। এত পরিমাণে হাওয়া যেগুলো আর ঠিকঠাক নিজের জায়গায় থাকছে না, প্রত্যেক দিন করে 10 বার করে আসলে 10 বার ঠিক একই রকম অবস্থা দেখা যায়। মন্দ নয়, 10 বার করে ঝেড়ে 10 বার করে পাতা, তাতে নোংরাটা কম হবে এই আর কি। শমী গাছ কিনতে গেলে মনে রাখবেন শমী গাছে কিন্তু কাঁটা থাকে, এবং শমী গাছ প্রথম যখন নিয়ে আসবেন ছোট টবে দিতে হবে, তারপর কিন্তু শমী গাছ বড় টব দাবি করবে। মানে এই যে গ্রো ব্যাগগুলোতে আপনারা লাগাতে পারেন, একটু রোদ্দুর দিতে হয় গাছটাতে। তবে গাছটা খুব ভালো গাছ, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন ওই যে গাছ মানে যে আমাকে বিক্রি করেছিল তিনি বলেছিলেন প্রত্যেক দিন এটা কিন্তু ধূপকাঠি দেবে না। এখন ছাদে পাঠিয়ে দিয়েছি, ধূপকাঠি আর দেওয়া হয় না। এটা যতদিন পর্যন্ত ওই বাগানে ছিল, মানে আমার বারান্দা বাগানে, ততদিন কিন্তু এটাতে আমি ধূপকাঠি দিতাম। তো যাই হোক, এখন এখানে বসলাম, ভালোই লাগছে, দূর থেকে কত কিছু দেখছি। এই যে এখানে আবার দুটো পাখি, দুটোই কিন্তু বাজ পাখি। আগের দিন যারা বলেছিলেন ওটা চিল, ওটা বাজ পাখি বন্ধুরা, যারা গাছ মানে পক্ষী বিশারদ, একজন আমার ব্লগ দেখে আমাকে আলাদা করে বলেছে ঝিনুকদি ওটা বাজ পাখি। অনেকগুলো এখানে বাসা আছে এদের। আর এই যে ওই যে কী বলে, আমার গাছগুলোকে কেটে দিয়েছিলাম বোগেনভেলিয়া, সেখান থেকে নতুন নতুন কুশি বেরিয়েছে। এসবগুলো দেখে টেকে ভালোই লাগছিল। তারপরে এলাম হচ্ছে নিচে সন্ধেবাতি দিতে, পোশাক পরিবর্তন করে। আমার সন্ধেবাতি দিতে গেলে তো ওই ঘুঁটে আর সম্রানী কাপ দিয়ে, এবং কর্পূর অবশ্যই, সেটা দিয়ে তো প্রত্যেক দিন আমি দিই।
প্রত্যেকটা দিন একটা দিনও আমার মিস হয় না। তো আমার এখন মিশো থেকে ওই ঘুঁটে কেনার অভ্যাস তৈরি হয়েছে। ভাবতেই পারি না আগে যে জিনিসপত্রগুলো প্রায় বাড়িতেই বিনা পয়সায় দিয়ে যেত সেগুলো এখন এত দাম দিয়ে কিনতে হচ্ছে। কালের নিয়মেই সবগুলো হচ্ছে, আবার কোন জিনিসটা এখন খুব মহার্ঘ কিছুদিন পর হয়তো বা একেবারেই প্রায় মূল্যহীন বা অত্যন্ত অল্প মূল্যের হয়ে যাবে, জানি না আর কি। এখন যারা এই ঘুঁটে টুটে বিক্রি করে তারা হয়তো লালে লাল হয়ে যাচ্ছে, আর কি বলবো। আর যারা হয়তো বা এই অনলাইনের ব্যবসাটা ধরে ফেলেছে তারা তো লাল হচ্ছেই, কারণ এখনও ঘুঁটে তো রোজকার ব্যবহারে লাগে না। তবে এই আমার মতো কিছু মানুষ যারা জানে যে ঘুঁটে ব্যবহারের কি উপকারিতা, তারা তো অবশ্যই যেখান থেকে হোক যে প্রান্ত থেকে হোক কিনবই। যাদের বাড়িতে গরু আছে এবং যারা অনলাইন ব্যবসাটা ধরে ফেলেছে তারা তো এখন সত্যি খুব লাভবান হচ্ছে। আগে যারা হয়তো পড়ে পড়ে মার খেত তাদের কেউ ফিরেও তাকাতো না, কিন্তু তারা এখন এই গোমাতার জন্যই যাই হোক লালে লাল হচ্ছে। আর এই যে এটা শোকেসটা, এটা কালকে আমাকে পরিষ্কার করতে হবে, মানে এটা ওই আর কি আমাকেই করতে হবে। অনেক জিনিসপত্র এখান থেকে আমার কালকে বাতিল হবে। বিছানা চাদর আমার পক্ষে বাতিল করাটা না খুব কঠিন ব্যাপার, জানেন তো। মানে নিতান্ত ছিঁড়ে না গেলে আমি কিছুতেই সেটা ফেলতে পারি না, আমার ওটা খুব পছন্দের জিনিস। কিন্তু মাঝখানে কিছু একটু ফেড হয়ে গেছে জন্য বাতিল করেছিলাম, কিন্তু বাতিল করেও সেটা ফেলে দিতে পারিনি। এই যে দেখুন এখানে রেখে দিয়েছি। আবার যখন পাতার হয় না এগুলোই ঘুরে ফিরে পাততে ইচ্ছে করে, কারণ এক তো যে সুতির, তবে বিছানার চাদর খুব কাজে লাগে, এটা ঠিক। এই যে এইটা আমার খুব পছন্দের, হ্যাঁ, কিন্তু রঙটা একটু ফেড হয়ে গেছে, মনে হচ্ছে যেন বাতিল করি, কিছুতেই প্রাণে ভেবে বাতিল করতে পারছি না। নিজেকে জেতার বা যুদ্ধে জয়ের অনেক রাস্তা এখনও বাকি। আমি বুঝতে পারি যে হাঁটতে হবে অনেক রাস্তা এখনও, মনকে শক্ত করতে হবে। আর তো বেশি দিন নেই, যেটা হচ্ছে মমিন আলীদের ঈদ। কিন্তু আমি তো অনলাইনে দেখলাম 26 তারিখ 25 তারিখের আগে কোনো কিছুই হবে না, মানে ওরা ডেলিভার করবে না। তাহলে এখন আমি অনলাইনে পাঠাতে পারবো না। আজকে তো বেরোলাম না বাড়ি থেকে, ঘরটা ধোয়া ধোয়া হয়ে আছে। চোখ আজকে তো ঘর থেকে বেরোলাম না সন্ধেবেলায়। আমি যেটা বুঝতে পারছি, আমি এখান থেকে কিনে কারো হাত দিয়ে পাঠাতে হবে, কোরিয়ার করলে পৌঁছাবে না। তো হাত দিয়ে যদি আমি পাঠিয়ে দিই কারোর, তাহলে হয়তো ওটা দিন মানে ঈদের আগে পেয়ে যাবে। নাহলে 26 তারিখে পৌঁছে কী লাভ বলুন তো, ঈদেই তো পড়তে পারবে না। আর ওদের না এখন ওই সরকার থেকে টাকা দিয়েছে, তাছাড়াও সেটাও মানে ঠিকঠাক হয়নি, হাফ দেওয়ার উঠে বন্ধ হয়ে গেছে, মানে টাকা শেষ হয়ে গেছে। কিছুটা ওরা নিজেরাই এদিক ওদিক থেকে ধার করেছে, করে নিয়ে তারপরে এখন ওদের ঈদের কেনাকাটাটা মোটেই ওদের খুব একটা হবে না আর কি। মানে এখন ধার মেটানো, ওই বাড়ি করা যা হয় আর কি মানুষের। তো সেই জন্য মমিনাদিটা একটা ঈদের শাড়ি পরবে না, সেটা আমার খুব কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে। তো কালকে বেরোবো ভাবছি, একটু গিয়ে মানে কালকেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে হয়তো বা পরশু দিনে ও পেয়ে যাবে। কালকে মামুনি আর আলপনা দিয়ে ধরবে হচ্ছে ওই ঘরটা। অন্নপূর্ণা পুজোর আগে তো কিছুটা করতে হবে, ওই ঘরে অনেক কিছু বাকি আছে। হয়তো শোকেসটা কালকে আমি করতে পারি বা নাও পারি, কিন্তু কালকে আমি এই ঘরটা ধরবো, এই ঘরটা আমাকেই করতে হবে। বিছানা চাদরগুলোকে সব ঠিকঠাক করে জাত করবো। এই যে আলমারিটা অগোছালো দেখতে লাগছে, এই যে বস্তুটি, এটাকে ঠিকঠাক করে জাত করতে হবে। আজকে আসলে আমি বিকেলে বেরোতাম, আমার এই যে ঘড়িটা আছে সেটার ব্যাটারি কেনা, ছোটো ছোটো জিনিসপত্র, কিন্তু বেরোলাম না। সেটার কারণ আছে, বাইরে যাব না, মশা ভীষণ। আজকে আমার ভার্চুয়াল ডায়েরির পাতা কটা পৃষ্ঠা অ্যাড হলো, খুব বেশি হয়তো বা হলো না, কিন্তু যা হোক, এইটুকু বলেই শেষ করে দেবো ব্লগ। যেটা আজকে হয়েছে, আমি ভয়েস ওভার এখনও অ্যাড করিনি, আমি জানি না সেটা আমি ভয়েস ওভারে বলতে পেরেছি কিনা। তবে এত অল্প মানে ওই সময়টা আমি ব্লগ করেছি যে সময়টা হয়তো বা বলা হয়নি। এটা হচ্ছে আজকে আমি যখন উপর থেকে নিচে গেলাম, আমার মন মেজাজ ভালোই ছিল, মজা মজা করতে করতেই গেলাম। বরকে বললাম যাবে কিনা, ও বললো আজকে আমার একটু কাজ আছে, যাই হোক গেলাম। যাওয়ার পর আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার একটু রাগারাগি হলো। কথা বললেন উনি এমনভাবে, এই 85 বছর বয়সেও এত কিছু করার পরেও, তাতে আমি খুব অপমানিত বোধ করি এবং খুব ক্রুদ্ধ হই। কিছুটা ওই মানে জিনিসপত্র ডিক্লেয়ার করা ওনার, বুঝতেই পারছেন যে হয় আর কি, ওই তো দাঁড়ার কিছু কথাবার্তা আর কি, বাড়িটা ওনার, সব কিছু ওনার এই টাইপের। তো সেটা নিয়ে আমি খুবই বিরক্ত হই এবং খুব রেগে যাই। তো সবসময় ওনার গলা আমাদের থেকে সবার থেকে একটু বেশি থাকে, তো সেটাই হলো। এবং আমি ওই অবস্থাতেই মাথা গরম করে বেরোই, যখন দেখলাম বাইরে প্রচুর রোদ। আমি না কিছুটা দূর হাঁটার পর আমি বুঝতে পারছি আমার শরীর খারাপ করছে, খুব শরীর খারাপ করছে। আর এমন একটা দূরত্বে গিয়ে আমি একটা রিক্সা পেলাম, যে ওই সময়টা ওই রিক্সায় চড়া বা না চড়ার সময় প্রায় পৌঁছেই গেছি। কোনো রকমে গিয়ে যে দোকান থেকে আমি চিকেন কিনি, সেই দোকানটা আজকে মানে একদমই ফাঁকা, হয় না সচরাচর এরকম। তা সেখানে গিয়ে না আমি বললাম আমাকে একটু বসতে দাও, আমি বসলাম। আমার মনে হচ্ছিলো যে আমি দিনহাটা থাকতেন খুব দাঁত লেগে পড়ে যেত সবাই।
আমার না দুটো চোয়াল মনে হচ্ছে দুটো এরকমভাবে দাঁতটা আমার লেগে যাচ্ছে। শুধু তাই না, আমার আমার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ছেলেগুলোকে সেটা বললাম যে আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওরা না ওই যে ওই দেয়ালে হুক করে থাকা যে ফ্যানগুলো আমার দিকে দিয়ে দিল, খুব বিয়ে করেছে আর কি ছেলেগুলো, 3টে ছেলে ছিল। তারা চালালো, তা দিদি জল খাবেন নাকি, মিনারেল ওয়াটার নিয়ে এসে দিল, তারপরে দামও নিল না। তা বসেছিলাম প্রায় মিনিট 15, কথাও বলতে পারছিলাম না। হ্যাঁ, আমি না ওই সময়টায় এত কষ্ট হচ্ছিল যে আমি তখন মনে হচ্ছিল যে ভগবান, আমার মেয়েটার পরীক্ষা চলছে এক, আর 2 নম্বর কথা, আমার মাটা এখনো বেঁচে আছে। তুমি এখন আমার ক্ষতি কিছু করো না, মানে আমার পুরো ডামাডোল হয়ে যাবে সব কিছু। তো যাই হোক, তারপর ছেলেটা জল এনে দিল, জল খেলাম, মাথাটা যন্ত্রণা করছিল, বমি বমি পাচ্ছিল। এবং সব কিছু হয়ে টয়ে যাওয়ার পরে মানে একটু যখন নিঃশ্বাসের প্রবলেমটা মিটলো, তারপর যখন এই দাঁত লাগার মনে হচ্ছিলো যে না আর এখন ঠিক আছে, তখন আমি ছেলেটাকে বললাম আমার না একটা ডিম লাগবে, তুমি আমার একটা ডিম এনে দিতে পারবে? বলে, হ্যাঁ দিদি দাও। তো আমি টাকা দিয়ে দিলাম। এখন 180 টাকার ট্রে হয়েছে, 200 টাকা দিলাম, 20 টাকা আমাকে ফেরতও দিল। তারপর ওদের কাছ থেকে মাংস কিনলাম, ওরাই একটা রিক্সা ধরে দিল, সেই রিক্সা চড়ে আমি বাড়ি এলাম। বাড়ি আসার পরে প্রায় ধরুন মিনিট 30-এর মতো কিছুই করতে পারিনি। এসে দেখছি মিনামাসি বসে আছে, যাই হোক। তারপরে তো গণেশদা কাজ করছে। তো এইসব করে টোরে নিয়ে তারপরে আমার আবার নর্মাল ব্লগ শুরু হয়েছে। তো আমার হাজব্যান্ডকে বললাম, তো সে ব্যাপারটা অতটা মানে ওই সময়টা ছিল না, যেহেতু দোকানের ছেলেগুলো বারবার বললো দিদি আজকে ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া। আমি বুঝতে পারছি কে আমার কথা গুরুত্ব দিচ্ছে কে না দিচ্ছে অতটা আমার ভেবে লাভ নেই। আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ বডি সিগন্যাল দেয়। আমি আম, এর থেকে বেশি উত্তেজিত হয়েছি। হ্যাঁ, কিন্তু আজকে যে আমার কি হলো আমি ঠিক বুঝতে পারছিলাম না। ছোট 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 করে শরীর সিগন্যাল দিতে শুরু করে, এবং সেটাকে যদি না ধরতে পারি এবং যথোপযুক্ত ব্যবস্থা সঠিক সময় নিতে না পারি, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। এখন এটা কোনো নিউরোলজিক্যাল প্রবলেম, দাঁত লেগে যাওয়াটা অনেক সময় সেরকম হতে পারে, নাকি কোনো হার্টের প্রবলেম, আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে এবার ডাক্তারের কাছে একটু মনে হচ্ছে যেতে হবে। ঘটনাটা হয়েছে জন্য আমি আজকের দিনটায় আর বাইরে যাওয়ার ঝুঁকি নিইনি, কারণ সারাদিনই আমার একটু টিপ 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 করে মাথা ব্যথা করেই যাচ্ছে। একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য আমার রয়েইছে, সেই কারণেই আমি আজকে বেরোলাম না। নাহলে এই সামান্য একটা ঘড়ির ব্যাটারি, তারপরে একটু অন্নপূর্ণা পুজোর কেনাকাটার শুরুয়াত, সেটা আমি আজকে থেকে করব ভেবেছিলাম। যা কিছু করেছি আজকে ওই ওটার পর ঘরেই করেছি, বাইরে খুব একটা বেরোয়নি। কিন্তু কালকে ভাবছি যে শরীরটা দেখি, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর আমার যেহেতু পরের দিনে অনেক কাজ আছে, যেমন গণেশ দা আজকে এসে গেল, কখন গণেশ দার কাজ শেষ হবে আমি জানি না। আমি যদি ভিডিও এডিটিংটা ফেলে রাখি তাহলে না আমার খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু আজকে আমি জানি যে কালকে আমার এরকমভাবে বাইরে থেকে কেউ আসবে না, কাজ হবে না। সেজন্য আমি কালকে সকালবেলা উঠে যা হোক তাও এডিটিংটা করে নিতে পারবো। সেজন্য আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই। মাঝখানে যেটা হচ্ছিল যে আমাকে রাতের এডিটিংটা রাতে করে, মানে পরের দিন এডিটিংটা করে রাখতেই হবে, নাহলে আমার খুব অসুবিধা হয়ে যেত। তা সেই জন্যই আর কি আজকে যেহেতু সে সমস্যাটা নেই, তাই জন্য আমি আজকের এডিটিংটা আজকেই কমপ্লিট করে রাখাটা আমার কাছে খুব একটা প্রয়োজনীয় নয়। কালকে করব। আজকের দিনের জন্য আমি বিদায় নেবো বন্ধুরা, দেখা হচ্ছে এবং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ